তো আজ আমরা অবকলন বা অন্তর্কলন অর্থাৎ ডিফারেন্সিয়েশন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এটা ক্লাস 12-এর চ্যাপ্টার। ঠিক আছে, আমরা অন্তর্কলন ক্লাস 11-এও পড়েছি। অন্তর্কলন ক্লাস 11-এও পড়েছি, আবার ক্লাস 12-এ ডিটেলসে আছে। ঠিক আছে, তো এটা ক্লাস 12-এর অন্তর্কলনের সেকেন্ড পার্ট। দ্বিতীয় অধ্যায় দুটো পার্ট আছে, একটা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট। এই পার্টে মূলত রোলস থিওরেম, ল্যাগ্রাঞ্জেস থিওরেম, ঠিক আছে, এই দুটো থিওরেম এবং তাদের প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখা যাক প্রথমেই রোলস থিওরেম কি। রোলস থিওরেম, রোলের উপপাদ্য। এফএক্স অপেক্ষকটি যদি তিনটে শর্ত সিদ্ধ করে, এক নাম্বার এ লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু বি বিস্তারে সন্তত হয়। দু নাম্বার এ লেস এক্স লেস বি বিস্তারে অন্তর্কলনযোগ্য হয়। আর তিন নাম্বার, এটা যে দুই, এফ এ সমান এফ বি হয়। এই তিনটে শর্ত যদি সিদ্ধ হয় তাহলে এ ও বি এর মধ্যে অন্তত পক্ষে এক্সের এমন একটি মান পাওয়া যাবে এক্সের এমন একটি মান সি, সেই মানটা মনে করি সি পাওয়া যাবে যেখানে এফ ড্যাশ সি সমান 0 হবে। ঠিক আছে, এটাই হচ্ছে রোলের উপপাদ্যের স্টেটমেন্ট। একটা অপেক্ষক একটা ক্লোজ ইন্টারভালে যদি সন্তত হয়, ওপেন ইন্টারভালে অন্তর্কলনযোগ্য হয়, এফ এ সমান এফ বি হয়, ঠিক আছে, তাহলে এ আর বি এর মধ্যে অন্তত পক্ষে এক্সের এমন একটি মান পাওয়া যাবে সি, যার জন্য এফ ড্যাশ সিটা 0 হবে। এখন জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরেম অর্থাৎ জ্যামিতিক তাৎপর্য। রোলস থিওরেমের জ্যামিতিক তাৎপর্য কি? এটা ধরো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই অপেক্ষকটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষক। ঠিক আছে, এখান থেকে এতটা এ মানে এটা এফ এ, এখান থেকে এতটা এ, এটা হচ্ছে এফ বি, এইখান থেকে এতটা দৈর্ঘ্য,
আর এটা হচ্ছে বি। তাহলে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0, তার মানে কি এক ডিওয়াই ডিএক্স মানে ওই অপেক্ষকটার সি বিন্দুতে এফ ড্যাশ সি 0 মানে ওই অপেক্ষকটার ডেরিভেটিভ এক্স সমান সি বিন্দুতে 0, আর কোনো অপেক্ষকের কোনো একটা বিন্দুতে ডেরিভেটিভ মানে হচ্ছে ওই অপেক্ষকটার স্পর্শকের নতির প্রবণতা, স্পর্শকের নতির প্রবণতা ইকুয়াল টু 0। ঠিক আছে, ওই অপেক্ষকটার স্পর্শকের নতির প্রবণতা 0, তার মানে কি অর্থাৎ স্পর্শকটির প্রবণতা কোন 0 হয়, স্পর্শকটি এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এটাই রোলস থিওরেমের জ্যামিতিক তাৎপর্য হচ্ছে এফ এ সমান এফ বি হয়ে আরও দুটো শর্ত যদি সিদ্ধ হয় তাহলে ওই অপেক্ষকটার মধ্যে এমন একটা বিন্দু পাওয়া যাবে সি, ঠিক আছে, যে সিটা এ আর বি এর মধ্যে অবস্থিত, যে বিন্দুতে স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হবে। দেখো এখানে দেখো সি বিন্দু একটা পাওয়া যাবে, এখানে অন্তত একটা পাওয়া যাবে, এই বিন্দুটা হচ্ছে সি। ঠিক আছে, এখান থেকে এতটা সি, তাহলে এই বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, এটাই হচ্ছে জ্যামিতিক তাৎপর্য। এরপর আসছি ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম, সংক্ষেপে ল্যাগ্রাঞ্জেস এমভিটি বলা হয়, মিন ভ্যালু থিওরেম। ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য, বাংলা। এটা কি উপপাদ্যটা কি না, একটি অপেক্ষকটি যদি দুটো শর্ত সিদ্ধ করে, এক নাম্বার এ লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু বি বিস্তারে সন্তত, আর দু নাম্বার এ লেস এক্স লেস বি বিস্তারে, এটা কিন্তু ক্লোজ ইন্টারভাল, এটা হচ্ছে ওপেন ইন্টারভাল, এত বিস্তারে অবকলনযোগ্য। তাহলে এ কমা ও বি এর মধ্যে অন্তত পক্ষে এক্স এর এমন একটি মান পাওয়া যাবে যার জন্য এফ ড্যাশ সি ইকুয়াল টু
এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। ঠিক আছে, এই শর্তটা সিদ্ধ হবে। তো দেখা যাক রোলস আর ল্যাগরেঞ্জের উপপাদ্যের মধ্যে পার্থক্য কী। এখন দেখা যাক রোলস আর ল্যাগরেঞ্জের উপপাদ্যের মধ্যে সম্পর্ক কী। ঠিক আছে, রোলস থিওরেম আর ল্যাগরেঞ্জের থিওরেমের মধ্যে সম্পর্ক। ল্যাগরেঞ্জের থিওরেম অনুযায়ী ল্যাগরেঞ্জের উপপাদ্য অনুযায়ী কী পাচ্ছি, আমরা পাই কি এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইকুয়াল টু কি এফ ড্যাশ সি। এখন ল্যাগরেঞ্জের থিওরেমে দুটো শর্ত সিদ্ধ করতে হয়, একটা হচ্ছে এ কমা বি এই ক্লোজ ইন্টারভ্যালে সন্তত হতে হয় অপেক্ষকটাকে, আর এ কমা বি ওপেন ইন্টারভ্যালে অবকলনযোগ্য হতে হয়। কিন্তু রোলস থিওরেমে তিনটে শর্ত সিদ্ধ করতে হয়। এখন যদি এই অপেক্ষকটি এফ এ সমান এফ বি এই শর্তটা সিদ্ধ হয়, তখন কি হবে, তাহলে এখান থেকে পাচ্ছি উপরে 0 বাই বি মাইনাস এ ইকুয়াল টু এফ ড্যাশ সি। দিস ইমপ্লাইজ এফ ড্যাশ সি ইকুয়াল টু 0, যেটা রোলস থিওরেম। তাহলে এটাও রোলস থিওরেম হয়ে যাচ্ছে। তার মানে এটাও যদি এফ এর সমান এফ বি শর্ত সিদ্ধ হয়ে, তাহলে ল্যাগরেঞ্জের থিওরেমটা রোলস থিওরেমে পরিণত হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে ল্যাগরেঞ্জের থিওরেমটা হচ্ছে মোর জেনারেল, আর রোলস থিওরেমটা হচ্ছে ল্যাগরেঞ্জের থিওরেমের একটা পার্টিকুলার কেস। মানে এফ এর সমান এফ বি হলে ল্যাগরেঞ্জের থিওরেমটা রোলস থিওরেমে পরিণত হবে। এখন জ্যামিতিক তাৎপর্য। কার? না, ল্যাগরেঞ্জের থিওরেম। ল্যাগরেঞ্জের থিওরেমের জ্যামিতিক তাৎপর্য কি? এটা দেখো, অপেক্ষকটা এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষক। এখান থেকে এতটা এ, তাহলে এটা এফ এ হবে। এখান থেকে এতটা হাইটটা, তাহলে পয়েন্ট হবে এ কমা এফ এ। একই রকম এখান থেকে এতটা যদি বি হয়, তাহলে এটা হচ্ছে এফ বি, তাহলে এই পয়েন্টটা বি কমা এফ বি হবে। ঠিক আছে, এখান থেকে এতটা হচ্ছে সি, তাহলে এটা হবে এফ সি। ঠিক আছে, তাহলে এই বিন্দুতে স্পর্শক এরকম হবে। এখন ল্যাগরেঞ্জের থিওরেম অনুযায়ী কী পাচ্ছি, এফ ড্যাশ সি ইকুয়াল টু পাচ্ছি এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। এটা আবার মানে কি, এ কমা এফ এ একটা পয়েন্ট ও বি কমা এফ বি একটা পয়েন্ট, বিন্দু দুটির সংযোজক সরলরেখার নতি। ঠিক আছে, আর এফ ড্যাশ সি মানে কি, এফ ড্যাশ সি মানে হচ্ছে এক্স সমান সি বিন্দুতে
ওই স্পর্শকটার ওই অপেক্ষকটার স্পর্শকের নতি। এক সমান সি বিন্দুতে ওই অপেক্ষকটার স্পর্শকের নতি সমান এ কমা এফ এ, বি কমা বি এফ বি বিন্দুটির সংযোজক সরলরেখার নতি। দুটো যদি সমান হয় তার আমরা বলতে পারি যে সি বিন্দুতে যে স্পর্শক এটা ওই দুটো বিন্দুর সংযোজককারী সরলরেখার সমান্তরাল। এটাই হচ্ছে জ্যামিতিক তাৎপর্য। ল্যাগ্রেঞ্জেস থিওরেমের জ্যামিতিক তাৎপর্য হচ্ছে ওই দুটো এন পয়েন্টের যে সরলরেখা, সেই সরলরেখার সঙ্গে ওই স্পর্শকের ওই অপেক্ষকটির এমন একটা বিন্দু পাওয়া যাবে সি, যে বিন্দুতে স্পর্শকটা এই সরলরেখাটার সমান্তরাল হবে। তো এরপর আসছি অন্তর্কলনযোগ্যতার ধর্ম। দুটি অপেক্ষক এফ এক্স কমা জি এক্স অন্তর্কলনযোগ্য যদি হয়, তাহলে এদের যোগফলটাও অন্তর্কলনযোগ্য হবে, এফ এক্স আর বিয়োগফলটাও অন্তর্কলনযোগ্য হবে। দু নম্বর, গুণফলটাও অন্তর্কলনযোগ্য হবে। তিন নম্বর, ভাগফলটাও অন্তর্কলনযোগ্য হবে। এফ এক্স বাই জি এক্স, এখানে একটা শর্ত সিদ্ধ করতে হবে, জি এক্স নট ইকুয়াল টু 0, অন্তর্কলন যোগ্য হবে। ঠিক আছে, এটা হচ্ছে ধর্ম। এরপর আসছি কয়েকটি অপেক্ষকের অন্তর্কলনযোগ্যতা নিয়ে আলোচনা। কিছু কিছু অপেক্ষক কোন বিস্তারে অবকলনযোগ্য হবে, ডিফারেন্সিয়েবল হবে, সেটা নিয়ে একটু দেখি। তো 1 নাম্বার, পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন তার মানে হচ্ছে বহুপদী অপেক্ষক। এক্স এর সব বাস্তব মানে অবকলন যোগ্য। ঠিক আছে, উদাহরণ কি? এটা পলিনোমিয়ালের উদাহরণ হচ্ছে 3x² প্লাস 5x প্লাস 1 অথবা 6x⁵ প্লাস x প্লাস 1, এরকম টাইপের। 2 নাম্বার, sin x, cos x অপেক্ষক দুটি x এর সকল বাস্তব মানে অবকলন যোগ্য। ঠিক আছে, sin x আর cos x অপেক্ষক দুটো। 3 নাম্বার, x ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু π/2, কমা n বিলংস টু জেড হতে হবে। এই মানগুলি ছাড়া x এর সকল বাস্তব মানে tan x আর sec x অপেক্ষক দুটি
অবকলনযোগ্য। ঠিক আছে, এই π/2 এর বিজোড় গুণিতক ছাড়া অন্য সব বাস্তব মানের জন্য tan x আর sec x অবকলনযোগ্য। 4 নাম্বার, x equal to n pi, n belongs to z, মানগুলি ছাড়া x এর সকল বাস্তব মানে cosec x আর cot x অপেক্ষক দুটি অবকলনযোগ্য। x equal to n pi এরকম আকারে ছাড়া, nটা ইন্টিজারে আছে, এরকম মানগুলি ছাড়া সকল বাস্তব মানের জন্য cosec x আর cot x অপেক্ষক দুটো সন্তত। 5 নাম্বার, e টু দি পাওয়ার x এক্সপোনেনশিয়াল ফাংশন, এই অপেক্ষকটা x এর সকল বাস্তব মানে সন্তত হবে, অবকলনযোগ্য হবে, অবকলনযোগ্য। 6 নাম্বার, log x অপেক্ষকটা x এর সকল ধনাত্মক মানে অবকলনযোগ্য। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, একটি অপেক্ষক অবকলনযোগ্য হলে সেটি সন্তত হবে, কিন্তু সন্তত হলে অবকলনযোগ্য নাও হতে পারে। একটা অপেক্ষক যদি অবকলনযোগ্য হয় তাহলে সেটা সন্তত হবেই। তার মানে এই যে পলিনোমিয়াল ফাংশন sin x cos x এগুলো অবকলনযোগ্য, তার মানে এটা সন্তত। কিন্তু উল্টোটা সত্য নয়, মানে কোনো অপেক্ষক যদি সন্তত হয় সেটা অবকলনযোগ্য নাও হতে পারে, আবার হতেও পারে, কিন্তু সর্বদা সাধারণত হয় না। এই হলো থিওরি শেষ এই চ্যাপ্টারে।